আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোটা আন্দোলন করেন? আসছে, ঠিক আছে। দেখেন, পলিটিক্যাল পার্টিস চ্যাপ্টার 10 এখান থেকে প্রশ্ন আসছে 35তমতে, 41তমতে, আর আসছে 40তমতে। 3বার আসছে এখান থেকে প্রশ্ন। পলিটিক্যাল পার্টিস 3বার এখান থেকে আসে। আর পলিটিক্যাল পার্টিসের মধ্যে সিলেবাসে অনেক কথাবার্তা বলা আছে। সিলেবাসে যা বলা আছে তার ধারে কাছেও প্রশ্ন আসে না। তারপর দেখি কি কি বলা আছে। পলিটিক্যাল পার্টিসে বলা আছে হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট আছে, সোশ্যাল বেসিস, সোশ্যাল বেসিস বলা আছে, স্ট্রাকচার, স্ট্রাকচার বলা আছে, ইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস, ইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস। তারপরে বলা আছে প্রোগ্রামস, ফ্যাকশনালিজম, ফ্যাকশনালিজম যেটাকে বলা হয় দলবাজি, ফ্যাকশনালিজম। পলিসিস অফ অ্যালায়েন্স, পলিটিক্স, পলিটিক্স অফ অ্যালায়েন্স, পলিটিক্স অফ অ্যালায়েন্স। তারপর আছে ইন্টার অ্যান্ড ইন্টার পার্টি, ইন্টার অ্যান্ড ইন্ট্রা পার্টি, ইন্টার পার্টি রিলেশনস। তারপরে আছে ইলেকট্রাল বিহেভিয়ার, ইলেকট্রাল বিহেভিয়ার। তারপরে হলো পার্টিস ইন গভর্নমেন্ট, পার্টিস ইন গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন, অপোজিশন। হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট ঐতিহাসিক উন্নয়ন। এখানে আসলে রাজনৈতিক ইতিহাস এখান থেকে প্রশ্ন আসতে পারে। রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে এবছর ইতিহাসটা দরকার, কারণ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, 75তম জয়ন্তী আওয়ামী লীগের এই 2024 সালের 23 জুন। এখনই প্রশ্ন করতেছে আর এখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে। আজকে আমি আপনাদেরকে একটা লিঙ্ক শেয়ার করেছি, এটা একটা গতানুগতিক লেখা। মানে কলামগুলো হচ্ছে যে এত বেশি মুখরোচক হেডলাইন দেয়, বাট ভিতরে ওয়াশার, মেজাজটা খারাপ হয়ে যায়। মানে ম্যাক্সিমাম 50%ই ওয়াশার, আর 50% ভালো, একেবারে খারাপ যে তা না, মানে অর্ধেক অর্ধেক আর কি। তো এখানে 75তম জন্মজয়ন্তী হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে প্রশ্ন আসতে পারে। যেটা বিষয়টা হলো যে আওয়ামী লীগের রাজনৈতিক মানে অর্জনগুলো বা রাজনৈতিক যে ত্যাগগুলো সেটা, আর আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে দমন করার জন্য যে পলিটিক্যাল বিভিন্ন পলিটিক্যাল এবং মিলিটারি যে অবস্ট্যাকল গুলো করা হয়েছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। মানে দুইটা জিনিসের একটা ছোট্ট একটা গ্রাফ দেখলেই হয়ে যাবে। সোশ্যাল বেসিস এখানে রাজনৈতিক মানে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, পলিটিক্যাল যে প্রতিষ্ঠানগুলো সামাজিকভাবে যেটা প্রভাবক, যেগুলো যেমন পলিটিক্যাল কিছু স্টুডেন্ট পলিটিক্যাল অর্গান আছে, তারপরে হলো সোশ্যাল কিছু আছে, সমাজ মানে রিলিজিয়াস কিছু অ্যাক্টিভিটিস আছে, সেখান থেকে বলা হয়েছে। স্ট্রাকচার মানে মানে পলিটিক্যাল পার্টির গঠন কি, পলিটিক্যাল পার্টি কাকে বলে। একটা হলো যে 152 নং অনুচ্ছেদ, 152 অনুচ্ছেদ সংবিধানের, এখানে প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা দেয়া আছে, ছোট ছোট সংজ্ঞা। এটা পারলে মুখস্থ করে ফেলবে না, আজকে দেখে 152 নং অনুচ্ছেদে একবার রিডিং দিবেন। এখানে রাষ্ট্রের সংজ্ঞা আছে, রাজনৈতিক দলের সংজ্ঞা আছে, তারপরে পুলিশ বাহিনীর সংজ্ঞা আছে, শৃঙ্খলা বাহিনী কারা সেটা সংজ্ঞা আছে, ইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস, এদের মতাদর্শ এবং কর্মসূচিগুলো কি কি। যেমন এখান থেকে আসছিল যে পলিটিক্যাল পার্টির কার্যাবলী কি এবং পলিটিক্যাল পার্টির ভূমিকা কি, রাজনৈতিক ভূমিকা কি। একবার পরীক্ষা আসছে 41 নম্বর, আমরা একটু দেখবো। এটা ফ্যাকশনালিজম, দলবাজি, অর্থাৎ
পলিটিক্যাল পার্টির যেই নেগেটিভিটি অর্থাৎ যার যে অপপ্রচারগুলো সেগুলো সম্পর্কে লিখতে হতে পারে। পলিটিক্স অফ অ্যালায়েন্সেস এক জোট, এটা 35তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে। ইন্টার অ্যান্ড ইন্ট্রাপার্টি রিলেশনস এখান থেকে কোনো প্রশ্ন আসে না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ গভর্নমেন্ট এন্ড অপোজিশন এখানে লেখা আছে এই পার্টিগুলোর সম্পর্ক কি হওয়া উচিত, আসলে কি রকমের আছে। ইলেকট্রাল বিহেভিয়ার অর্থাৎ নির্বাচনের সময় যে পলিটিক্যাল পার্টিগুলো যে বিহেভিয়ার, এরা আসলে কিরকম বিহেভিয়ার করে, যেমন বিশেষ করে যেমন ধরেন এরা অদক্ষ নেতা নির্বাচন করে, এটা একটা তাদের কাজ, এখানেই শেষ করে ফেলেন। এরপর হলো তারা হলো মানে বিশেষ করে তারা পেশি শক্তির একটা অপব্যবহার করে, পেশি শক্তি ব্যবহার করে। এরপর হলো নির্বাচনে যখন হয় তখন তারা হলো অর্থবিত্তর প্র্যাকটিস করে, অর্থবিত্তের অনুশীলন। তারপরে হলো গণমাধ্যমকে ব্যবহার করে বিভিন্নভাবে। তারপর হলো আমলার ব্যবহার বা আমলার শক্তির অনুশীলন এটা করে থাকে। নির্বাচনে প্রশ্নটা আসবে যে নির্বাচনকালীন পলিটিক্যাল পার্টিগুলো কি রকমের বিরূপ আচরণ করে থাকে, সেখান থেকে প্রশ্ন আসতে এইটা উত্তর হবে। এরপর সামরিক বাহিনীর ব্যবহার অনেক সময় রিগিং করে, অর্থাৎ রেজাল্ট রিগিং করা অর্থাৎ রেজাল্ট উলটপালট করে দেয়া, সেটা। পলিটিক্স ইন গভর্নমেন্ট এন্ড অপোজিশন, সরকারি দলের আচরণ এবং বিরোধী দলের আচরণ কি হবে সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এটা আমাদের বিগত প্রশ্ন আছে, সেখান থেকে আলোচনা করবো। এই হলো পলিটিক্যাল পার্টিস। আমাদের সবার আগে দেখা হচ্ছে আসলে পলিটিক্যাল পার্টিস বা রাজনৈতিক দল কাকে বলে। 152 নং অনুচ্ছেদে কি আছে, এখানে যে বেসিকটা আছে সেটা হলো যে এমন একটি অধিসংখ্য বা ব্যক্তি সমষ্টি যারা হলো এমন একটি অধিসংখ্য বা জনসমষ্টির অন্তর্ভুক্ত রাজনৈতিক দল যে অধিসংখ্য বা ব্যক্তি সমষ্টি সংসদের অভ্যন্তরে বা বাহিরের স্বাতন্ত্র্য সূচক কোনো নামে কার্য করেন এবং কোনো রাজনৈতিক মত প্রচারের বা কোনো রাজনৈতিক তৎপরতা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য অধিসংখ্য হইতে নিজেকে পৃথক বা অধিসংখ্য হিসেবে নিজেদেরকে প্রকাশ করেন। অর্থাৎ যে অধিসংখ্য বা জনসমষ্টি বা ব্যক্তি সমষ্টি সংসদের অভ্যন্তরে বা বাহিরে স্বাতন্ত্র্য সূচক কোনো নামে কার্যকরণ করেন, স্বাতন্ত্র্য সূচক কোনো নামে এবং কোনো রাজনৈতিক মত প্রচার করেন অথবা কোনো রাজনৈতিক তৎপরতা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য অধিসংঘ বা পলিটিক্যাল পার্টি হইতে পৃথক কোন অধিসংঘ হিসেবে নিজেকে প্রকাশ করে। এটাই হলো পলিটিক্যাল পার্টি। অর্থাৎ রাজনৈতিক দল কাকে বলে, 152 নং অনুচ্ছেদ অনুসারে 52 নং অনুচ্ছেদ অনুসারে যে অধিসংঘ বা ব্যক্তি সমষ্টি, এইসব ক্ষেত্রে এখানে উত্তরটা করতে হবে। মানে খাতাটা যদি এরকমের থাকে আপনার জাস্ট এই মাঝখানটা লিখবেন। আর আমার মনে হয় আপনাদের পৃষ্ঠা উল্লেখ করে দিবে, এখন কোন 5 নম্বর কোশ্চেনের জন্য 1 পাতা বা 1.5 পাতার মধ্যে রেখে দিবে ওরা, আমার মনে হয় মানে পৃষ্ঠা ঠিক করে দিবে ওরা। তো এখানে বেসিক খুব শর্ট উত্তর করতে হবে। আমি দেখলাম যে এখানে এলাবোরেট উত্তর প্রিপারেশন নেওয়ার কোনো মানে হয় না, শর্ট প্রিপারেশন নিতে হবে। নাই তাহলে হলো যে অধিসংঘ বা ব্যক্তি সমষ্টি সংসদে বা সংসদের বাহিরে, মাঝখানে রাখবেন, এটা একেবারে শেষ পর্যন্ত যাবেন না, আবার পুরো পৃষ্ঠাও যাবেন না। স্বাতন্ত্র্য সূচক কোনো নামে কার্য পরিচালনা
করে এবং রাজনৈতিক তৎপরতা পরিচালনার জন্য রাজনৈতিক কার্য পরিচালনার জন্য অন্যান্য অধিসংঘ থেকে নিজেদিককে পৃথক করে রাখে, নিজেদিককে পৃথক হিসেবে প্রকাশ করে, সেই অধিসংঘ বা ব্যক্তি সমষ্টিকে রাজনৈতিক দল বলে। এর সংজ্ঞাটা জেনে রাখেন, এই সংজ্ঞাটা আপনি সংবিধানের এইটার আলোকে উত্তর করতে পারেন। এখন খুব বেশি প্রামাণ্য সংজ্ঞা যে জানবেন, খুব বেশি যে লিখতে পারবেন, আসলে এখন সেই সুযোগটা নাই। বা হাত চালু থাকলে আপনাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে লিখতে হবে। ওকে, এবারে দেখি আমরা যে প্রশ্ন কি কি আসছে। যেমন এখান থেকে 45তম বিসিএস এ কোনো প্রশ্ন আসে নাই, 44তম বিসিএস এ আসে নাই, 43তমতে আসে নাই, 41তমতে প্রশ্ন আসছে নেতৃত্ব কাকে বলে, নেতৃত্ব কি একটা প্রশ্ন আসছে, এটা যে নেতৃত্ব কি কোন, অর্থাৎ নেতার গুণাবলী বা যোগ্যতাকে নেতৃত্ব বলে। সহজ কথা, নেতার গুণাবলী বা যোগ্যতাকে নেতৃত্ব বলে, নেতৃত্ব বা লিডারশিপ বলে। মানে এখানে একটা বিষয় বলতে পারেন যে নেতৃত্ব বা লিডারশিপ। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ইংরেজি টার্মগুলো ব্র্যাকেটে লিখে দেন তাহলে আপনার ফোকাসটা বাড়লে হলো আপনার লেখার আর্ট বাড়বে, মানে লেখার স্ট্যান্ডার্ড বাড়বে। বাংলার পাশাপাশি ইংলিশটা ব্র্যাকেটে লিখে দিলেন। হ্যাঁ, এখন এই নেতার গুণাবলী কি কি? নেতা হবে কি এডুকেটেড, অর্থাৎ শিক্ষিত হবে, তারপরে অভিজ্ঞ হবে, এক্সপিরিয়েন্স, তারপরে হবে দৃঢ় মনোবলের অধিকারী, তারপরে হবে কি সাহসী, তারপরে হলো যেটা মানে যেটাকে বলে তার হলো দক্ষতা থাকবে, প্রজ্ঞা থাকবে, উইজডম, প্রজ্ঞা থাকবে, শক্তি সামর্থ্য থাকবে, দুর্বল কেউ থাকবে না। আবার শক্তি সামর্থ্য, বাংলাদেশের লিডাররা তো দেখেন একজন কানা লোরলা, একজন দেখেন টাক মাথা, একজন কেমনে তাকায়। আমাদের একটা দলের পার্টির যিনি সম্পাদক, তিনি তো হাঁটতেই পারেন না, ভালো করে হাঁটবেন মানে একটা মানে অদ্ভুত হাঁটা। আর আপনি দেখেন বুশ, ক্লিনটন, বাইডেন, ট্রাম্পের দিকে তাকান, যারা 81-82 বছর বয়স, তারপরে দেখেন যে কতটা হ্যান্ডসাম, তাদের চুল দেখেন এখনো চুল আছে, তারা টাক পরান না, তাদের ভুঁড়ি নাই, তারা দেখবেন কত বোল্ডলি কথা বলতে পারে। সবাই দেখেন স্টারমার্ট যিনি আসছেন এখন ইউকের প্রাইম মিনিস্টার, ভেরি ভেরি স্মার্ট, অনলি 60 years of age, বাট খুবই স্মার্ট তিনি। তারপরে দেখেন সবাই পশ্চিমাদের লিডাররা, আমাদের লিডাররা হলো যে টাক মাথা থাকবে, হাঁটতে পারবে না, সেটা বলবে, যাতা বলবে, শক্তি সামর্থ্য থাকবে, তারপরে হলো সাংগঠনিক জ্ঞান থাকবে, তারপরে হলো সাংগঠনিক জ্ঞান, এক্সপিরিয়েন্স, দূরদৃষ্টি সম্পন্ন থাকবে, দূরদৃষ্টি। এখন দেখেন আপনার এখানে খ নম্বর প্রশ্ন আসছে বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক নেতৃত্ব, এবং এই
বঙ্গবন্ধুর সুবক্তা হতে হবে, বুঝছেন, সুবক্তা। তাহলে আপনি এই যে পুরো বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্য অনুসারে লিখবেন। বঙ্গবন্ধু শিক্ষিত কিনা আপনি দেখবেন তিনি এমএ পাস করা, এমএলএল করা, তিনি মাস্টার ডিগ্রি মানে আইনে মাস্টার ডিগ্রি করা, অভিজ্ঞ তিনি পলিটিক্যাল মানে তিনি 1938 সাল থেকে তিনি পলিটিক্যাল ভাবে অভিজ্ঞতা অর্জন করেন এবং তিনি তার জন্মের তার বয়সের 17 থেকে 18 বছর বয়স থেকে তিনি রাজনীতি করেন এবং বিশাল অভিজ্ঞতা এবং তার যে অভিজ্ঞতা তার যে যারা ছিল অর্থাৎ তিনি ফজলুল হক, তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এদের সাথে রাজনীতি করছেন, ভাসানীর সাথে রাজনীতি করেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে হলো শামসুল হক, এদের সাথে রাজনীতি করছে। তার মানে সে পলিটিক্যালি অনেক এক্সপিরিয়েন্স, দৃঢ় মনোবলের অধিকারী। এবং বঙ্গবন্ধু দৃঢ় মনোবল অধিকারী। তিনি যে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন, এই স্বাধীনতার ক্ষেত্রে তিনি একেবারে স্পষ্ট এবং দৃঢ় ছিলেন, যে কারণে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে। সাহসী, এবং তিনি 25শে মার্চ 1971 তিনি পালিয়ে যান নাই। এটা কিন্তু একটা বড় যে উনি এই দেশেই ছিলেন, পালিয়ে যান নাই। পালিয়ে গেলেই তিনি হতেন একজন বিচ্ছিন্নতাবাদী নেতা এবং হি উইল বি গেট কট, এটা হইতে পারত। দক্ষতা, তার যথেষ্ট দক্ষতা আছে এবং ঐক্যবদ্ধ করার একটা দক্ষতা তার মধ্যে ছিল, সংকট মোকাবেলা দক্ষ ছিল। প্রজ্ঞা, তার মধ্যে প্রজ্ঞা হলো যে যিনি ভবিষ্যৎ চিন্তা করে কাজ করেন এবং তিনি ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতেন, ভবিষ্যৎ চিন্তা করতে পারতেন। শক্তি সামর্থ্য, এবং তিনি 5 ফিট 10 ইঞ্চি লম্বা ছিলেন এবং এই যে 5 ফিট 10 ইঞ্চি লম্বা ছিলেন যেটা, এবং সে শক্তি সামর্থ্য ছিল, তার ভোকাল ছিল স্পষ্ট। সাংগঠনিক জ্ঞান মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সাংগঠনিক জ্ঞানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তিনি ঝুঁকি নিতে পারতেন। এবং তিনি বেশ কয়েকটা আন্দোলনে, পাকিস্তান আইয়ুব বিরোধী আন্দোলন, তারপরে 6 দফা আন্দোলন, তারপর আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে প্রতিবাদ করা, তারপরে গণ-অভ্যুত্থান তো সে ভূমিকা রাখেন, 71 মুক্তিযুদ্ধ, তারপরে হলো যে সাংগঠনিকভাবে যে দক্ষ, যে তিনি স্বাধীন বাংলাদেশের একেবারে 3.5 বছরের মধ্যে তিনি 126টি দেশের স্বীকৃতি এবং 17টি সংস্থার সদস্য পদ লাভ করতে পেরেছেন। অর্থাৎ 26টি দেশের স্বীকৃতি এবং হলো 17টি সংস্থার সদস্য পদ লাভ করেন। সুবক্তা ছিলেন এবং তিনি 7 মাসের ভাষণ, যেটা বিশ্বের মধ্যে তৃতীয় বিখ্যাত ভাষণ এবং ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড যে লেটার অফ রেকর্ড সেখানে অন্তর্ভুক্ত হয়। তৃতীয় বিখ্যাত ভাষণ হিসেবে এটি পরিচিত। প্রথমে হলো আই হ্যাভ এ ড্রিম, আব্রাহাম লিঙ্কনের যে গেটিসবার্গ স্পিচ, গেটিসবার্গ অ্যাড্রেস বলে এটাকে, গেটিসবার্গ অ্যাড্রেস, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো আই হ্যাভ এ ড্রিম 1963, আর 1971 এই বঙ্গবন্ধুর ভাষণ। এবং এটি তাকে পোয়েটা পলিটিক্স হিসেবে স্বীকৃতি দিয়েছে মিউজিক ম্যাগাজিন, পোয়েটা পলিটিক্স হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে দেখেন এখানে নেতার গুণাবলী থেকে আপনি বঙ্গবন্ধুকে অ্যাড্রেস করে দিতে পারবেন যে আসলে তিনি ক্যারিজমাটিক নেতৃত্ব রয়েছে। এখন আরেকজন আনসার করবে যে 6 দফা আন্দোলন, তিনি ভাষা আন্দোলন করেছেন, এটা সেটা, ওগুলো ওর মধ্যে নিয়ে আসতে হবে, ওই উদাহরণগুলো এই পয়েন্টগুলোর মধ্যে নিয়ে আসতে হবে, তাইলে হবে। এরপরে দেখেন তার 40তম বিসিএস এ তার প্রশ্ন ছিল একটা, 41, এটা 40 লিখেছে, 40 এটা 40, নিচের 41তম তার প্রশ্ন ছিল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভূমিকা বা কার্যাবলী কি কি? গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভূমিকা বা কার্যাবলী, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভূমিকা বা কার্যাবলী। দেখুন এই ভূমিকা পর্যন্ত প্রশ্ন আসছিল, কার্যাবলী আসছিল 35তম। তার মানে দুইটা প্রশ্ন সেম এবং উত্তরটাও সেম হবে। এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে কার্যাবলী, রাজনৈতিক দলের আসলে কার্যাবলী কি থাকবে গণতান্ত্রিক রাজনৈতিক দলের? তার হবে প্রথমত হলো জনমত গঠন, তারপরে হলো যে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা, জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা, যেমন তিস্তা নিয়ে চুক্তি বা ধরেন রেল ট্রানজিট, রেল কানেক্টিভিটি, এটা সম্পর্কে জনগণকে জানানো। এরপর হলো যে জনকল্যাণে কাজ করবে এবং তার যত কিছুই থাকুক মনে রাখবেন দুইজনের জনকল্যাণমূলক কাজ করবে।
একজন হলো যিনি আমলা হবেন, তারও সবকিছুর বিরুদ্ধে হলো জনকল্যাণ, আর একজন পলিটিক্যাল পার্টি তিনিও জনকল্যাণ করবেন। তারপরে হলো সরকারি সিদ্ধান্তের সমালোচনা, সরকারি সিদ্ধান্তের সমালোচনা ও প্রচার বা সমর্থন, হয়তো সমর্থন করবে না, নয়তো সমালোচনা করবে। তারপর হলো মনোনয়ন প্রদান, নির্বাচনের সময় তারা দক্ষ ব্যক্তিকে মনোনয়ন প্রদান করবে। তারপর হলো নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ। আমাদের কিন্তু সংবিধান, আমাদের যে নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত, সেই শর্তের মধ্যে আছে আরপিও রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, এই আরপিওতে আছে যে পরপর 2টি বার, আমি ক্লাসে পরে ফোন করে না, পরপর 2বার যদি কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তার নিবন্ধন বাতিল। তো নিবন্ধন বাতিল হওয়ার জন্য পরপর 2টি নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, ঠিক আছে? পরপর 2টি নির্বাচনে অংশগ্রহণ করলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। তো এইটা হলো বিষয় যে নির্বাচনে অংশগ্রহণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে দলের কার্যাবলী একটা। তারপরে হলো যে বৈধভাবে ক্ষমতা গ্রহণ, এবং সে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করবে, বৈধভাবে ক্ষমতা গ্রহণ পলিটিক্যাল পার্টি। 8 নম্বরে হবে যে সংবিধান তৈরি ও সংশোধন করা, সংবিধান সংশোধন, আইন ও সংবিধান তৈরি ও সংশোধন করা। তারপরে হলো সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এটা একটা পলিটিক্যাল পার্টির একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। এরপরে হলো ঐক্য বা জোট প্রতিষ্ঠা করা, তারপরে হলো সাম্য প্রতিষ্ঠা, সরকার গঠন করা। তারপরে সংসদে নেতৃত্ব প্রদান, হয়তো বিরোধী দলের নেতৃত্ব প্রদান করবে, নয়তো সরকারি দলের নেতৃত্ব প্রদান করবে। এই হলো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভূমিকা বা কার্যাবলী। এখন আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে আসলে অনেকগুলো প্রবলেম আছে, সে প্রবলেম আমরা আসবো। এরপরে দেখি আমাদের এখান থেকে প্রশ্ন আর কি আসছে। যে দেখলাম আমরা 41তমতে আসছে, 40তমতে এখান থেকে প্রশ্ন আসছে। দেখে 37তম বিসিএস এখান থেকে কি প্রশ্ন আসছে। 37তম বিসিএস এর প্রশ্ন আসছে, 15 নম্বরটা প্রশ্ন আসছিল যে জোট গঠন নতুন কিছু নয়, আলোচনা করুন। মানে বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টির জোট গঠন নতুন কিছু নয়, আলোচনা করুন। বাংলাদেশের পলিটিক্যাল পার্টির অনেক জোট গঠন করা হয়েছে এবং একটা জোট গঠনের একটা ইতিহাস আছে। যেমন আমাদের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আচ্ছা, সবার মাথায় একটা প্রশ্ন ফাঁসের ব্যাপার, অনুগ্রহ করে কিছু করে। আমার সাধারণ ক্যান্ডিডেটরা সব থেকে বেশি অসহায়। প্রশ্ন আউট কিছু হইতে পারে। এখন আমি তো পরীক্ষা দিচ্ছি, 33তমতে প্রশ্ন আউট হয়েছিল, তবে পরীক্ষা ক্যান্সেল হয়েছে। 33তমতে আমি যখন পরীক্ষা দিই, আমার পাশেই আমার মানে বন্ধু, একেবারে হরিহর আত্মা, মানে প্রাইমারিতে একসাথে পড়েছি, স্কুল হাই স্কুল এবং কলেজ আলাদা ছিল।
ইউনিভার্সিটি আবার একই একই ইউনিভার্সিটি, একই রুমে ছিলাম ওই 7 বছর। আমার পরীক্ষা রাতটা তো ছাত্রলীগ করতো, ওর কাছে প্রশ্ন ছিল আর কি। আগামীকালকে পরীক্ষা, পাশের টেবিলে ডয়ারের প্রশ্ন ছিল, ইংলিশ প্রশ্ন আউট হয়েছে, এবং এটা তখন ফেসবুক অত জনপ্রিয় না, টুকটাক জানা গেছে এবং প্রশ্ন আসছে। কেউ কেউ বলে যে একটা বঙ্গানুবাদ আসছে, বঙ্গানুবাদটা কঠিন। এটা ছিল 33তম রিটার্নের সময়। 7 অক্টোবর পরীক্ষা ছিল, 6 অক্টোবর 2012। তো আমি ওখানে মানে ইথিক্যালি একটা জিনিস ছিলাম যে আমি মানে আস্ক বাই মাইসেলফ, মানে বারবার নিজেকে জিজ্ঞেস করতেছি যে আসলে আমি যদি এখন প্রশ্নটা দেখি, ও বাইরে ছিল, আয়শা প্রশ্ন সলভ করে ও পরীক্ষা দিতে যাবে এরকমটা নিয়ে ইয়া। তা আমি বলছি যে যদি আমি এখন পরীক্ষা দিতে যাই, আলটিমেটলি এটা পড়ে যদি যাই, তাহলে আমি তো ভাইভাও ফেল করতে পারি, আল্লাহ চাইলে সবকিছুই ঘটবে। তো আমি এরকম পড়ি নাই, আমি ওটা দেখি নাই, মানে কসম আল্লাহ যে আমি ওই ডয়ারটাই খুলি নাই, আমি নিজের মতো করে পড়তেছি। আমি একাই রুমে ছিলাম। এর মধ্যে 7:30টার সময় আমার 7টা 7:30 দিকে আমার বন্ধু ফোন করছে যে পড়িস না, পরীক্ষা কালকে হবে না। বন্ধু মানে আমার ডিপার্টমেন্টের আরেক বন্ধু, ও রিটার্ন দিবে। বলছে তার পড়ার দরকার নাই, পরীক্ষা হবে না। তারপরে পিএসসি ওয়েবসাইটে ঢুকে দেখে যে পরীক্ষা ক্যান্সেল। পরবর্তীটা ডিসেম্বরের 26 তারিখে হয়েছে। তো বিষয় হলো কিছু প্রশ্ন আউট হয়, কিছু প্রশ্ন যে আউট হয় না তা না, তবে এটা মেসিভলি হয় না। মেসিভলি হয়েছে ওই যে 33তম মতো মেসিভলি হয়ে গেছে, তারপরে পরীক্ষাটা ক্যান্সেল করছে। এরপর আর একবার হলো যে 35 রিটার্ন দেবো, তখন আমাদের 2জন বন্ধু ওরা মানে ওদেরকে মানে ইয়ে করছে, যে বলছে যে তোমরা এমন একটা জায়গায় যাবে, ওখানে তোমরা একটা হোটেলে থাকবে, ওখানে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, পরীক্ষার আগের দিন দেওয়া হবে, প্রত্যেকটা রিটার্ন প্রশ্ন তোমরা পাবে। এটা কন্ট্যাক্ট করছে আর কি, 2জন বন্ধু কন্ট্যাক্ট করছে, ওদেরকে খুঁজে পাইতেছে না, পরীক্ষার আগে খুঁজে পাইতেছি না। পরে আমরা আবার যারা দুষ্টামি করছি, ওর বাবারা ফোন করছে যে এরকম এরকমের, ওরা তো কিডন্যাপ করবে এই সেই। তারপরে দেখলাম যে ওটা ভুয়া। তারপরে ও আমাদের রুমে চলে আসছে যে এটা ভুয়া একটা গল্প, কয়েকজন সাজাইছে, আসলে এটা হয় না। এরপরে আর কখনো আমি শুনি নাই প্রশ্নের কথা, রিটেন প্রশ্নের কথা কখনো শুনি নাই। প্রিলি পরীক্ষার প্রশ্ন আউট হয় বেসিক্যালি অনেক অতি উৎসাহী যারা আছে, বিশেষ করে আধা ঘন্টা আগে প্রশ্ন যায়, 15 মিনিট আগে বাক্স খুলে হয়তো ওখান থেকে একজন ছবি তুলে অতি উৎসাহী প্রচার করে। এটা খুব বেশি ইনফ্লুয়েন্স হয় তা না, এবং এটা মেসিভলি হলে আসলে আপনি দেখেন আপনার পাশে যে কয়জন আছে, আপনারা যারা দেখতেছেন বা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, কয়জন প্রশ্ন পাইছেন। আমি চ্যালেঞ্জ এখানে 10,000 টিকছে, আমি চ্যালেঞ্জে বলতে পারি 10 জনও নাই যারা প্রশ্ন পেয়ে টিকছে। মানে আমার একটা আত্মবিশ্বাস থেকে বলা। এগুলো নিউজ, মুখরোচক নিউজ, এগুলো নিউজগুলো আসলে খায় বেশি, নিউজগুলো খায় বেশি। একটা বিষয় হলো যে যদি প্রশ্ন আউট হয়ে থাকে, একজনও যদি পায় সেটা আসলে অন্যায়, এটা ক্রাইম। একজনও যদি পায় এটা ক্রাইম, এটা মানতে হবে যে এটা ক্রাইম। এখন একটা এত বড় একটা পাবলিক পরীক্ষা, এটার কারণে আপনি পুরো সিস্টেমটাকে করাপ্টেড মনে করা বা পুরো সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করা, এটা বোকামি। যদি একজনও কোনোভাবে সুবিধা নিয়ে থাকে, তারা অবশ্যই সেটার বিচার আওতায় আসতে হবে, বা এর জন্য পানিশমেন্ট থাকবে, বা অ্যাপোলজি করার সুযোগ থাকবে। অ্যাপোলজি করার না, মানে তাকে হলো যে যেটা হলো দুঃখ প্রকাশ করতে, এবং এটার জন্য তার একটা প্লান্টি দিতে হবে, সেটা থাকতে পারে। কিন্তু পুরো সিস্টেমটা করাপ্টেড মনে করা ভুল। খাদ্য বিভাগে আমাদের কিছু প্রশ্ন উঠেছে যে খাদ্য পরিদর্শকের পরীক্ষা হয়েছে, নিউজ হয়েছে। এখন দেখেন 10 মিনিট আগে প্রশ্ন আউট হয়েছে, এটার বেনিফিটটা কিভাবে পায়? যদি কোনো ডিভাইস নিয়ে যায়, তাহলে হয়তো বা কিছু সংখ্যক এই বেনিফিটটা পেতে পারে। আলটিমেটলি আমি আমার খাদ্য বিভাগে আমার কাছে যারা নতুন কর্মস্থলে আছেন, এই যে নতুন যারা এসআই হয়েছেন, আমার উপজেলা, আমার জেলায় যারা আছেন, এদের যে প্রোফাইল আপনি দেখলে মনে করবেন না তার প্রশ্ন আউট করে এখানে আসছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিনান্সের স্টুডেন্ট, তিনি ব্রাকে চাকরি করছেন, ইস্টার্ন ব্যাংকে চাকরি করছেন, সেটা ছেড়ে তিনি খাদ্যে আসছেন। আর একজন হলেন তিনি হলেন একজন মানে উঁচু মানের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি টিআইবি তারপরে হলো সিপিডিতে কাজ করতেন, সেখান থেকে আসছেন। আমি দেখি না এরা আসলে প্রশ্ন পেয়ে এখানে আসার মতো মানে কথা, তারা এটা ছাড়াই ভালো জবে ছিলেন বা ভালো জায়গায় ছিলেন। এবং এগুলো মুখরোচক গল্প, এটা নিয়ে বসে থাকলে হবে না। আমি চ্যালেঞ্জ, আমার যারা ক্লাস করতেছেন, আমি মনে করি না একজনও তারা প্রশ্ন পেয়ে এখানে আসছে। 33তম আমার 35 যখন ভাইবা দেয়, তখন সাদিক স্যার, মানে ডক্টর সাদিক স্যার, যিনি পিএসসি চেয়ারম্যান ছিলেন, উনি এসে বলছেন যে দেখো, তোমরা যেখানে আসছো, তোমরা একটুখানি বলো তোমার কি মনে হয় তুমি প্রশ্ন আউট করে বা কোনো বেনিফিট নিয়ে এখানে আসছো?
তখন বলছে যে না। তোমার কি মনে হয় পাশের জন্য আসছে? তোমার জানা মতে কেউ আছে কিনা? বলছে যে না। সবাই আমরা বলছি যে না। দেখো এখানে আমাদের মেম্বার আছে এই যে 2 জন, তাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে। আমার ছেলেও কিন্তু পিলি পরীক্ষা পাশ করে নাই, এদেরও ছেলে মেয়েরা কিন্তু তারা কিন্তু বেনিফিটেড না। সো এখানে এরকমের কোনো অবস্থা নাই। তো কিছু সংখ্যক এরকম হইতে পারে, কারণ কাজগুলো তো সব মানুষই করে। বিজি প্রেস তিনিও তো মানুষ, যিনি এটাকে প্রিন্ট আউট করেন তিনিও তো মানুষ, যিনি এটাকে ফটোকপি করেন তিনিও তো আসলে মানুষ, প্যাকেজিং করেন, অনেকগুলো মানুষ এখানে জড়িত থাকে। দুই একজন যদি ইয়া হয়, মানে এটাকে চেক দেওয়াটা খুব টাফ। কারণ এখানে পুরো বললে ফুদিলে হয়ে যেত তা না, পুরো সিস্টেমটাকে একটা ইসের মধ্যে, সার্কেলের মধ্যে নিয়ে আসতে হয়। ইকোসিস্টেমের মধ্যে একজন যদি কোনোভাবে এদিক সেদিক হয় তাহলে তো আপনার ঝামেলাটা হয়ে যায়। এখন বেনিফিটেড কি রকমের বেনিফিটেড সেটা হলো বিষয়। আই বিলিভ যে এটা এত বেশি বেনিফিটেড না, কিন্তু এই নিউজগুলো খাবে, যথেষ্ট খাবে আর কি। সাংবাদিকরা যে সবাই যা বলে তাই যে সব সত্য বা সবই ভালো বা সবই পজিটিভ, এটাও না। অনেক সময় সাংবাদিকদের জবাবদিহিতা থাকে না, এরা ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারে, কারণ এটা তার যেটা বলে ম্যানিপুলেশন পাওয়ার আছে, তার ম্যানিপুলেশন পাওয়ার আছে। তার বিরুদ্ধে প্রতিবাদ দিলে আপনাকে কেউ বিশ্বাস করবে না, আপনি প্রতিবাদ দিলে ওটা বিশ্বাস করবেন না, কিন্তু আপনার বিরুদ্ধে যে নেগেটিভ কথাটা বলছে ওটা কিন্তু বিশ্বাস করবে। ঠিক আছে, যাই হোক, ওসব নিয়ে চিন্তা না করে আমাদের আসলে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, কারণ আমার এত এত ছেলেপেলে, এত ট্যালেন্ট ছেলেপেলে ক্যাডার হয়েছে, তারা যে বেনিফিট নিয়ে ক্যাডার হয়েছে তা না। ওকে, 135তম টানা ফেলের পর এটা টিকলাম, 45তম টানা ফেলের পর তানভীর আহমেদ রিফাত এখন বাতিল হলে আলটিমেটলি আমাদের মতো সবাই ভুক্তভোগী হবে যদি প্রশ্ন পাওয়াদের খুঁজে বের না করে সামগ্রিক সিদ্ধান্ত হয়। একদিকে কোটা, অন্যদিকে প্রশ্ন আসলে পড়াশোনা কি মনোযোগ দেওয়া সম্ভব? চারদিকে এত নেগেটিভ ইস্যুর মধ্যে কি লিখিত পরীক্ষা প্রশ্ন মানে আমরা যারা পরীক্ষা দেবো আমাদের চিন্তা হলো যে আদৌ কি 28 তারিখে পরীক্ষা হবে। আমার মনে হচ্ছে 28 তারিখে পরীক্ষা হবে না। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, মানে আমার মনে হচ্ছে কি জন্য যে উনি আসলে কি সিস্টেমে করলো যে 45তম রেজাল্ট দিবে, 5 থেকে 28 আগস্টের মধ্যে, 27 মধ্যে তিনি বোধ কেটার ভাইবা নিয়ে ফেলবেন, এটা কেমনে সম্ভব? বা মাঝখানে এই কয়েকদিন বাদ দিবেন, তাহলে তো অগস্টের শুরুতেই 6 তারিখে তিনি পরীক্ষা নিতে পারতেন। সিস্টেমটাই তো আমার কাছে মনে হয়েছে যে অনেক মানে গড়িমসি করে দিচ্ছে কিনা কে জানে, বা তাড়াহুড়া করছে কিনা। মানে ওই জন্য আমার কাছে মনে হয়েছে যে পরীক্ষা নাও হইতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমাদের 28 তারিখে পরীক্ষা, এই চিন্তা করে আগাইতে হবে। আচ্ছা, 37তম যেমন সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠন, যুক্ত ফ্রন্ট গঠন, যুক্ত এখানে 4টি পরিষদ গঠন করা হয়েছে, 4টি, 47 থেকে 4টির কথা লিখবেন, 47, 1948, তারপর 1950, 1952। তারপরে হলো যুক্ত ফ্রন্ট গঠন 1953, এটা সম্পর্কে লিখবেন যে 4টি দল প্রথমে গঠন করে, সরকারের 5টি দল আসতে চায়, পরবর্তীতে 4টি দলই থাকে। তারপরে হলো যুক্ত ফ্রন্ট গঠন, তারপরে ড্যাগ গঠন, ডিএসসি ড্যাগ গঠন, ডেমোক্রেটিক অ্যালায়েন্স কমিটি, ড্যাগ গঠন 1969-এ, 8 জানুয়ারি গঠন, 8টি রাজনৈতিক দল গঠন করে, 8টি রাজনৈতিক দল, সেখানে ন্যাপের নেতৃত্ব হয়, বেসিক্যালি ন্যাপ ভাসানী তার নেতৃত্ব হয়, 8টি রাজনৈতিক দল। তারপর হলো স্যাক, যেটা স্টুডেন্টস অ্যাকশন কমিটি বা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এখানেও 8টি দল থাকে। 8টি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 1969-এর 4 জানুয়ারি প্রতিষ্ঠা করা হয়, 4 জানুয়ারি। এখানে 8টি রাজনৈতিক দলের 11 জন সদস্য নিয়ে গঠিত হয়, 8টি রাজনৈতিক দলের 11 জন সদস্য, কারণ এখানে একটা দলের থাকে 2 জন, আর একটা ডাকসু নেতৃবৃন্দ থাকে সদস্য। যেমন ছাত্র ইউনিয়ন তখন 2টা উইং ছিল, একটা ছিল রাশেদ খান মেনন, আর একটা ছিল মতিয়া চৌধুরী থেকে 2 জন, আর রাশেদ খান মেনন থেকে 2 জন। ওখান থেকে 2 জন আসার ফলে 8-এ 9 হয়ে যায়, আর ওখানে ডাকসুর হলো 2 জন থাকে। তারপরে হলো নাম্বার 5,
হলো যে আয়োগ বিরোধী জোট, যেটা এনডিএফ, আয়োগ বিরোধী জোট, আয়োগ বিরোধী জোট। এখন এনডিএফ, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, আর একটা হলো কপ। নাম্বার 6 আরেকটা হলো কপ, হলো যে মানে অপোজিশন পার্টির জন্য, এটা বিরোধী দলীয় জোট, 8টি বিরোধী জোট, 8টি বিরোধী দলের জোট কপ। নাম্বার 6 যেটা, সেটা হলো 7 দলীয় জোট। বাকশাল লিখে আগে, বাকশাল। এটা 1975 সালে হয়। তবে বাকশালে 4টি দল থাকে, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো ন্যাপ মুজাফফর, আর কমিউনিস্ট পার্টি, আরেকটা থাকে হলো জাতীয় লীগ এবং ওসমানীর জাতীয় লীগ ওসমানী। এই 4টা দল থাকে বাকশালে। 7 নম্বরে 7 দলীয় জোট, এটা 80-র দশকে হয়। 80-র দশকে এটা হলো এরশাদ বিরোধী। আওয়ামী লীগের নেতৃত্বে হয় 7 দলীয় জোট, আর বিএনপির নেতৃত্বে হয় 9 দলীয় জোট। এই 7 দলীয় জোট হয় বেগম জিয়ার নেতৃত্বে। বেগম জিয়ার নেতৃত্বে হয়। বেসিক্যালি এটা হলো বিএনপি নেতৃত্বে জোট। নাম্বার 8 15 দলীয় জোট। এটা 83 সালে হয়, 1983। এটা হয় আওয়ামী লীগের নেতৃত্বে বা শেখ হাসিনার নেতৃত্বে 15 দলীয় জোট হয়। এটা 80-র দশকে, 1984-85 সালে। নাম্বার 9 4 দলীয় জোট। এটা 1999 সালে হয়েছে এবং 2001 সালে নির্বাচনে তারা জয়ী হয়েছে, বিএনপির নেতৃত্বে হয়েছিল। মহাজোট, এটা হয়েছে 2008 সালে এবং এই মহাজোটের তারা 2008-এর নির্বাচনে জয়ী হয়। তারপরে হলো ঐক্যফ্রন্টের কথা বলতে পারেন। ঐক্যফ্রন্ট 2018 সালে হয়েছিল, ব্যর্থ হয় 2018। হলো জোট গঠনের ইতিহাস। এরপরে দেখি আর প্রশ্ন আসছে এখান থেকে। 35তমতে প্রশ্ন আসছে, বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা, কোন ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা রয়েছে? যেমন একটা হলো ধর্মীয় সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। এখানে কয়েকটি ইসলামিক দলগুলোর নামগুলো লিখে দিবেন। ইসলামিক দল, ইসলামী শাসনতন্ত্র বলতে পারেন, তারপর হলো ইসলামিক খেলাফত, ইসলামিক ফেডারেশন। জামাত ইসলামী লেখেন না, কারণ জামাত ইসলামী তো এখন নিবন্ধন নাই, এটা লিখলে ভুল হবে। নাম্বার 2 হলো অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ ব্যবস্থা, যেমন আওয়ামী লীগ। নাম্বার 3 হলো জাতীয়তাবাদী চেতনা, যেমন আছে বিএনপি, তারপর আছে আপনার জাকপা, তারপরে আছে আপনার বিএনএম। নাম্বার 4 অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক। মোটামুটি সব রাজনৈতিক দলই
গণতান্ত্রিক কালচারকে অনুসরণ করে, গণতান্ত্রিক সাংস্কৃতিক সমর্থন, গণতান্ত্রিক সাংস্কৃতিক সমর্থন। নাম্বার 5 এটা হলো প্রগতিশীল, প্রগতিশীল আইনি ব্যবস্থা রয়েছে। এখানে প্রগতির কথা বলবেন যে যারা ধর্মনিরপেক্ষ চেতনা বিশ্বাস করে, এই রাজনৈতিক দলগুলো। নাম্বার 6 হলো বামফ্রন্ট, বামফ্রন্ট সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাস করে, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী চেতনায় বিশ্বাস করে, চেতনায় বিশ্বাস করে, সাম্যবাদী চেতনায় বিশ্বাস করে। তারপর ডানপন্থী, ডানপন্থী বিশেষ করে বিএনপি সহ বেশ কয়েকটি পলিটিক্যাল পার্টি ডানপন্থী চিন্তা করে থাকে। এরপরে 8 নম্বরে সমাজতান্ত্রিক। বামপন্থী মানে সমাজতান্ত্রিক না, কিন্তু সমাজতান্ত্রিক মানে বামপন্থী। সমাজতান্ত্রিক সবাই বামপন্থী, কিন্তু বামফ্রন্ট যারা তারা কেউ সমাজতান্ত্রিক ও সাম্যবাদী চেতনায় বিশ্বাস করে থাকে। এই রকমের বিষয়গুলো রাজনৈতিক দল ব্যবস্থায় রয়েছে। 45তম বিসিএস আরো কিছু প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আসছে 35তমতে, সেটা হলো আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কেন? মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কেন? দেওয়া হয় কেন? এটা মনে রাখবেন যে তৃতীয় সম্মেলনে 1955 সালে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে মুসলিম শব্দটিকে বাদ দেওয়া হয়। বিশ্বাস করে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। এক নম্বর এটা। 2 নম্বর যেটা হলো যে মুসলিম লীগ থেকে পৃথক হয়ে বা পৃথক চেতনা থেকে বা পৃথক বা ভিন্ন চেতনা থেকে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হওয়ায় মুসলিম শব্দটি গুরুত্ব হয়। নাম্বার 3, 1953 সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ায় আমি মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ জরুরি হয়, শব্দটি বাদ দেয়া জরুরি হয়। হ্যালো, কে আমি একটু ক্লাসে, আমরা পরে কথা বলি। এরপরে এগুলোর ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা কোনটার ব্যাখ্যা? ওই যে পয়েন্ট দিয়েছিলেন যেগুলো, হ্যাঁ ওগুলোর একটা 1 লাইন করে ব্যাখ্যা দিবেন। ওই যে আমি ছোট ছোট করে লিখলাম না, ওই পয়েন্টটাই দেখবেন এলাবোরেট করে দিতে পারবেন। 1 লাইন, সর্বোচ্চ 1 লাইন। আর 35তমতে আর প্রশ্ন আসছে যেটা, সেটা তো লিখলাম যে বাংলাদেশ রাজনৈতিক দলের কার্যাবলী। আরেকটা আসছে, আরো একটা প্রশ্ন আসছিল 35তমতে। আরেকটা প্রশ্ন আসছে 35তমতে, সেটা হলো 1991 সাল থেকে
91 সাল বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা, বিরোধী দলগুলোর রাজনৈতিক ভূমিকা কি? রাজনৈতিক ভূমিকা কি? এদের যে রাজনৈতিক ভূমিকা মানে 5-6টা বিষয় লিখতে হবে। সেটা হলো 1 নম্বর ওয়াকআউট, নাম্বার 2 হলো সমালোচনার জন্য সমালোচনা, নাম্বার 3 সংসদ নির্বাচন বয়কট, নাম্বার 4 হরতাল অবরোধ। এখন তো আসলে আসবে না, 2018 সাল যদি 14 সাল যদি আসে তাহলে পয়েন্টটা না দিলেও হবে, অর্থাৎ হরতাল অবরোধ এটা থাকবে, তবে অত বেশি শুরুতে না পরবর্তীতে থাকবে। তারপর হলো বিদেশিদের কাছে ধরনা দেয়া, বিদেশিদের কাছে ধরনা প্রদান বা ধরনা দেয়া। ওয়াকআউট তো বোঝেন, সংসদ বয়কট, অধিবেশন বয়কট করে, অধিবেশন বয়কট করা, নির্বাচন বয়কট করা, সমালোচনার জন্য সমালোচনা করা, মানে যে কোনো কাজেরই সমালোচনা করা। আর একটা হলো জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ না করা, জনকল্যাণের জন্য কোনো কর্মসূচি নাই, এই হলো বিষয়। এখন যেটা দরকার আমার কাছে মনে হয় এখন গুরুত্বপূর্ণ কোনটা? এখন গুরুত্বপূর্ণ দেখেন, যেহেতু ফ্যাকশনালিজম একটা মানে সিলেবাসের সাথে রিলেট করে, সেটা দরকার যে আওয়ামী লীগের রাজনৈতিক অর্জন, এই অর্জনটা আমি পয়েন্টগুলো লিখে দিই, আপনি জাস্ট বিবরণগুলো ছোট্ট বিবরণ দিবেন, কিন্তু পয়েন্টগুলো থাকতে হবে। যেমন হলো ভাষা আন্দোলনে অংশগ্রহণ, ভাষা আন্দোলনে অংশগ্রহণ 2 নম্বর। আমি গাদারে করে লিখে কারণ ওই পাশে আরেকটা পয়েন্ট দিতে পারবো। 2 নম্বরে বলতে পারেন যুক্তফ্রন্ট গঠন, তারপরে হলো যুক্তফ্রন্ট গঠন, 6 দফা আন্দোলন, 4 আইয়ুব বিরোধী আন্দোলন, 5 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, 6 মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠন, 7 সামরিক শাসন বিরোধী আন্দোলন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, 8 প্রায় প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ, একটা নির্বাচনে অংশগ্রহণ করেন 96 সালের 15 ফেব্রুয়ারি যেটা বিএনপি করেছিল, প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ, 9 5 বার সরকার গঠন, 6 বার সরকার গঠন ও 3 বার প্রধান বিরোধী দলের ভূমিকা, প্রধান বিরোধী দলের ভূমিকা, 3 বার প্রধান বিরোধী দলের ভূমিকা, 10 এরপর লাগবে না। এখন যে বিষয়টা, যেহেতু 75 বছর রাজনীতি আসে, আমার মনে হয় পজিটিভটা আসবে না, নেগেটিভটা আসবে। এটা হলো
যে আওয়ামী লীগের রাজনৈতিক চর্চার বাধা সমূহ, বিভিন্ন সরকার যে বাধাগুলো দিয়েছে সেগুলো, যেমন যুক্তফ্রন্ট সরকার বিলুপ্ত, এটা মাত্র 56 দিন ছিল। 1954 সালে মাত্র 56 দিন ছিল। নাম্বার 2, হলো মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্রের নামে রাজনীতি নিষিদ্ধ করা। মৌলিক গণতন্ত্রের নামে রাজনীতি নিষিদ্ধ করা 1960 সালে আইয়ুব খান দিয়েছিল, এবং আইয়ুব খান এখানে 80,000 প্রতিনিধি নির্বাচন করে। প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে। 80,000 প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে। নাম্বার 3 হলো আগরতলা মামলা। 1968 সালে যেটা করা হয়, এটা ছিল পলিটিক্যালি ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাকর্মীদের আসামি করে এই মামলাটা করা। এরপরে হলো রাজনৈতিক হত্যাকাণ্ড। আরেকটা বিষয় আছে, এটা 1975 সালে যে হত্যাকাণ্ড সেটা লিখতে হবে। 75 সালের 15 আগস্ট লিখতে হবে, আর 1975 সালের 3 নভেম্বর এই দুটো হত্যাকাণ্ড লিখতে হবে। এর আগে একটা পয়েন্ট হবে, এটা 5 নম্বর, নিচেরটা 4 নম্বর দেয়। 4 নম্বরটা হলো যে সরকার গঠনে সুযোগ দানে গড়িমসি। এবং এই গড়িমসিটা 1971 সালের মার্চে নির্বাচন হয়, সেটা মানে 1971 সালের 70 সালের নির্বাচন। 70 সালের নির্বাচনের পর সরকার গঠনের সুযোগ না দেয়। 1970 সাল নির্বাচনের পর সরকার গঠনের সুযোগ না দেয়। নাম্বার 5, সামরিক সরকারের হস্তক্ষেপ। 15 বছর ছিল, 1975 থেকে 90। নাম্বার 6, রাজনৈতিকভাবে সংখ্যালঘু হওয়া ও অত্যাচারের শিকার। এটা হলো 1996 থেকে 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত। এগুলো বাংলা আওয়ামী লীগের জন্য থ্রেট ছিল। তাহলে এটা 4, 5, এটা 6 হবে, এটা 7 হবে। এই 7টা পয়েন্ট লিখবেন। এরপরে যদি দেখেন যে আরেকটা বিষয়, যেটা হলো ছাত্র রাজনীতির কি কি অর্জন বাংলাদেশে, ছাত্র রাজনীতির অর্জনগুলো কি কি বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে প্রশ্ন আসতে পারে। যদি আসে, ছাত্র রাজনীতির অর্জন, 1 নম্বরে ভাষা আন্দোলন।
ভাষা আন্দোলনে অংশগ্রহণ। এবং এখানে যে ছাত্রদের যেই জোটগুলো আছে, ছাত্র সংগঠনগুলো, যেটা যে কটা পারেন সে কটা লিখুন। নাম্বার 2, শিক্ষা আন্দোলন। শিক্ষা আন্দোলনে যে অংশগ্রহণ এবং শিক্ষা আন্দোলন যে ৬৫ শিক্ষানীতির বিরুদ্ধে অবস্থান। নাম্বার 3, 11 দফা আন্দোলন। 11 দফা আন্দোলন যেটা 1969 সালে করেছিল ছাত্ররা। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, এটা গঠন করছে 1969 সালের 4 জানুয়ারি। এই পরিষদের সদস্য ছিল 11 জন। তোফায়েল আহমেদ প্রধান ছিল ছাত্রলীগের। তোফায়েল আহমেদ প্রধান। তারপরে নাম্বার 5, স্বাধীন বাংলা বিপ্লবী ছাত্র সংগঠন। স্বাধীন বাংলা বিপ্লবী ছাত্র সংগ্রাম পরিষদ। এটা হয়েছে 1971 সালের 1 মার্চ। 1971 সালের 2 মার্চ, সরি। নাম্বার 6, তারপর হলো স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম কমিটি। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম কমিটি গঠন। এটা করছে 1971 সালের 9 মার্চ। 71 সালের 9 মার্চ ওদিনকে এই বাংলার নামটা বাংলাদেশ দেয়া হয়। নাম্বার 7, নিউক্লিয়াস গঠন। নিউক্লিয়াস গঠন এবং 4 খলিফার মানে ছাত্রদের 4 খলিফার নিউক্লিয়াস গঠন মুক্তিযুদ্ধকালে। 4 খলিফার নেতৃত্বে মুক্তিযুদ্ধকালে গঠন। নাম্বার 8 হলো এরশাদ বিরোধী আন্দোলন। বুঝতেছেন না? এরশাদ বিরোধী আন্দোলন। এরশাদ লেখাটা হয় নাই না? বাংলাদেশের 2 জন সামরিক বাহিনীর নেতা বাংলাদেশের কালচারটা নষ্ট করছে। দুজনই নষ্ট করছে। একজন বিসমিল্লাহ চালু করছেন, বাংলার মানুষ আবেগে বিসমিল্লাহ ডুবে গেছে। মানে বিসমিল্লাহ চালু করে তিনি পলিটিক্যাল যে ক্লিন এটা তিনি রেটিফাইড করছেন। 512 জন আর্মি সেনা অফিসারকে তিনি, আর্মি অফিসার এবং আর্মি সদস্যদের ফাঁসি দিয়েছে। পলিটিক্যাল কিলিং তো মেসিভ কিলিং ছিল। এরপরে আরেকজন আসছেন, তিনি করাপশনটাকে এস্টাবলিশ করে গেছেন। বাংলাদেশে যে মানে ক্ষমতা থাকলে যে করাপশন করতে হয় এটা আরেকজন শিখে গেছে এবং তিনি রাষ্ট্রধর্ম ইসলাম চালু করছেন। সবচেয়ে মজার বিষয়, যারা আপনারা তো আমি জানি না আমার কথা শুনতেছেন যারা, তারা কেউ 1948 সাল থেকে 2020 পর্যন্ত পত্রিকা 24 পর্যন্ত কত সালের পত্রিকা পড়ছেন? আমার মনে হয় না আপনারা কেউ 70-80 দশকের পত্রিকা পড়ছেন। 70 এবং 80 দশকের আপনি ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে পুরাতন পত্রিকা রুম আছে, ওখানে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারও একটা বিশাল সময় কাটছে আমার ওই পত্রিকা রুমে পুরাতন পত্রিকা পড়ে। যে ঘটনাগুলো ওই সময়ের পত্রিকা, একেবারে 48 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির যে আর্কাইভ আছে ওখানে একেবারে মানে প্রত্যেকটা পত্রিকার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা পৃষ্ঠা আছে। 71, 75, 80, এই যে 90 পত্রিকাগুলো পড়লে প্রতিচ্ছবিটা ফুটে উঠবে যে ওই সময় আসলে কি ছিল। তো একজন হচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম তৈরি করছেন তথাকথিত, শুধু তথাকথিত, মানে এটা কোনো প্র্যাকটিস নাই, বিসমিল্লাহর প্র্যাকটিস নাই, কোনোটা প্র্যাকটিস নাই, শুধু আলটিমেটলি কি হয়েছে, তারা 2 জন বাংলাদেশের কালচারটাকে নষ্ট করেছে। বাংলাদেশের কালচার যতটুকু আছে পলিটিক্যাল কালচার মানে রাজনৈতিক যে বা এবং অর্থনৈতিক যে একটা মানে অর্থনৈতিক মুক্তি, এটা দিলে এই 2 নেত্রী দিয়েছে।
দুই নেত্রীরই আসলে 91 সাল থেকে বাংলাদেশটা গঠন হয়েছে। এর আগে যখন 91 সালে ভ্যাট চালু হয়েছে, এর আগে তো বাংলাদেশ ভ্যাটের উপরে চলতে পারতেন, চিন্তাও কেউ করে নাই। বিদেশে সাহায্য নেব, তারপর আমরা চলবো। আজকে দেখেন 2024 সালেও পরপর 3টা রিপোর্টে বাংলাদেশ এলডিসি মুক্তি চূড়ান্ত ছাড়পত্র, মানে 3টা 2008, 18, 21, 24 3টা এলডিসি মুক্তির জন্য তারা মানে শর্ত পূরণ করেছে বাংলাদেশ। এবং পৃথিবীতে প্রথম কোনো দেশ যারা পরপর 3টা রিপোর্টে তারা সবগুলো সূচক অর্জন করে, একমাত্র বাংলাদেশ। এলডিসি ভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ প্রথম যারা এমডিজি অর্জনের শীর্ষে, এমডিজি অর্জনের শীর্ষ দেশটা কিন্তু বাংলাদেশ ছিল। মানে অতগুলো অর্জন দেখেন, একটা অর্জনও দেখেন দুই নেত্রীকে আমরা কিন্তু ওয়েল রিসিভ করি নাই। কেউ শেখ হাসিনা কমপক্ষে ছিটমহল বিনিময়ের জন্য হলো তো একটা সংবর্ধনা পাওয়ার কথা ছিল, শেখ হাসিনাকে সেই সংবর্ধনা দেওয়া হয়নি। আমি শেখ হাসিনা দালালি করতেছি না, মানে এগুলো তো অ্যাচিভমেন্ট। একটা দেশের এত প্রতিবন্ধকতার পরে এত বিশাল জনগোষ্ঠী অশিক্ষিত, এখনো এই মডার্ন ওয়ার্ল্ডেও 23-24% মানুষ অশিক্ষিত। এই মডার্ন ওয়ার্ল্ডেও 23-24% মানুষ অশিক্ষিত। তাহলে বুঝেন সে যখন এরা যখন এই দুই নেত্রী যখন 91 সাল থেকে সেই 33-34 বছর আগ থেকে যখন দেশটা গঠন করা শুরু করছেন, তখন অবস্থা কি ছিল একটু চিন্তা করে দেখেন। তাদের তখন অবস্থা কি ছিল, সেখান থেকে বাংলাদেশ একটা পর্যায়ে নিয়ে আসছে। এই দুই নেত্রীর আসলে অনেক অবদান আছে। বাংলাদেশকে আসলে ওই সময় থামাই দেওয়া হয়েছে। আর যাই হোক, এখন এরশাদ বিরোধী আন্দোলন, এরপরে যেটা লিখতে পারেন সেটা হলো সর্বশেষ যেটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু লিখবেন। কোটা বিরোধী আন্দোলন এটা লিখলে কিছু হবে না। আন্দোলন 2018 সর্বশেষ আনতে হবে না, 18 আর এখন তো সাকসেসফুল হয়নি, সে দরকার নাই। একটা বিষয় হলো আমাদের যে পলিটিক্যাল পার্টির স্ট্রাকচার একটা লেখা আছে। পলিটিক্যাল পার্টির স্ট্রাকচার এবং পলিটিক্যাল পার্টির যে নিবন্ধনের শর্ত, সে নিবন্ধনের শর্তগুলো কি কি? নিবন্ধনের শর্তগুলো কি কি? রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত একটা হচ্ছে যোগ্যতা, একটা অযোগ্যতা, একটা হচ্ছে বাতিল। রাজনৈতিক দলের নিবন্ধন, নিবন্ধনের শর্ত একটু বড় করি। নিবন্ধনের শর্ত, নিবন্ধনের অযোগ্যতা, নিবন্ধনের অযোগ্যতা, নিবন্ধন বাতিল। এই 3টা বিষয় দেখলে হয়ে যাবে। নিবন্ধনের শর্ত, নিবন্ধনের অযোগ্যতা, নিবন্ধন বাতিল। 1 নম্বর, দুটি সংসদ নির্বাচনের যে কোনো একটিতে একটি আসন লাভ, যে কোনো একটি আসন লাভ, নির্বাচনে একটি আসন লাভ। অর্থাৎ 2টা সংসদ নির্বাচন করেছেন, সেখানে একটা আসন পাইলে আপনি আসলে যোগ্যতা অর্জন করবেন। লাভ অথবা, যদি এটা না হয় তাহলে একটা অথবা আছে, সেটা হলো যে কোনো একটি নির্বাচনে 5% ভোট লাভ। যে কোনো একটি নির্বাচনে 5% ভোট লাভ। আপনি যদি নির্বাচনে নিবন্ধন না থাকে, তাহলে কিন্তু নির্বাচন করতে পারবেন একটা অন্য একটা পলিটিক্যাল পার্টির একটা উইং এর নাম দিয়ে, সেখানে আপনি নির্বাচন করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে যে নিম্নোক্ত, এটা অথবা নিম্নোক্ত শর্ত পালন। যেমন ক নম্বর, 1/3 জেলায় কার্যকর
জেলা দপ্তর, কার্যকর জেলা দপ্তর এবং একটি কেন্দ্রীয় দপ্তর। খ নম্বর, দেখেন না যে নুরুর একটা মানে দপ্তর ছিল, সে দপ্তরে দেখেন ওই যে দলিল বাতিল হয়েছে, ওটা কিন্তু প্ল্যানেট ছিল, মানে দলিল বাতিল হওয়ার পরে ভাড়া বাসা ছিল না, পরে আর নিবন্ধনের শর্ত তার পূরণ করতে পারে। এরপরে 100টি উপজেলা, খ নম্বর, এটাও কিন্তু অথবা 100টি উপজেলায় 200 ভোটারের নাম সহ সদস্য থাকা। গ নম্বর, %33 নারী সদস্য থাকা, না অথবা না, এই 3 নম্বরটা একসাথে, নারী সদস্য থাকা। এবং এটা বলা আছে আরপিও 2018, আরপিও 2018 মানে রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অর্ডারের আরপিও 1972 এর সংশোধন 2018 এখানে বলা আছে। এবারে দেখেন আপনি নিবন্ধনের অযোগ্যতা কি কি, 5টা অযোগ্যতা আছে নিবন্ধনের অযোগ্যতা 5টি। 1 নম্বর, ওই রাজনৈতিক দলের উদ্দেশ্য সংবিধান পরিপন্থী হলে, 2 নম্বর, গঠনতন্ত্রে লিঙ্গ, ভাষা, ধর্ম, গোত্র, বর্ণ, জাতি বিষয়ক বৈষম্য থাকলে। 3, নাম, পতাকা, সিল, অন্য কোন নাম, পতাকা, সিল, মোটো দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বিনষ্ট করে, জাতীয় ঐক্য বিনষ্ট করে। গঠনতন্ত্রে দলবিহীন বা একদলীয় সরকার, একদলীয় ব্যবস্থা, সেই সরকার না, একদলীয় ব্যবস্থা সংরক্ষণ বা লালন করলে, সংরক্ষণ বা লালন করলে। নাম্বার 5, বিডি ভূখণ্ডের বাইরে মানে ভৌগোলিক সীমারেখার বাইরে কোন দপ্তর, শাখা বা কমিটি গঠন করলে, এটা অনানুষ্ঠানিকভাবে করে, কিন্তু পলিটিক্যাল পার্টির আনুষ্ঠানিকতার মধ্যে এটা নাই। এই 5টা হলো নিবন্ধনের অযোগ্যতা। আর নিবন্ধন বাতিল হবে 4টি কারণে। 1, কমিটি কর্তৃক নিবন্ধন বাতিলের আবেদন করলে, এটা নির্বাচন কমিশনে করতে হবে। নিবন্ধন বাতিলের আবেদন করতে হবে নির্বাচন কমিশনে।
নির্বাচন কমিশনে করলে এটা বাতিল হবে। সরকার কর্তৃক রাজনৈতিক বাতিল হলে, সরকার কর্তৃক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হলে, বা নিষিদ্ধ হলে, নিবন্ধন বাতিল হলে সরকার কর্তৃক রাজনৈতিক দলটি নিষিদ্ধ হলেছে, নিবন্ধন বাতিল করার ক্ষমতা তো সরকারের নেই। রাজনৈতিক দলটি নিষিদ্ধ হলে, নাম্বার 3, নির্বাচন কমিশনের নিকট পরপর 3 বছর আয় ব্যয়ের তথ্য প্রদান না করলে, নাম্বার 4, পরপর 2টি সংসদ নির্বাচনে অংশ না নিলে। এই হলো বিষয়। পলিটিক্যাল পার্টির মধ্যে এগুলো ছাড়া আর যদি বলা হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা কি, একটা হচ্ছে রাজনৈতিক দলের সমস্যা কি, আর প্রশ্ন আসতে পারে যে রাজনৈতিক দলের কি রকমের আচরণ করলে সেটা গণতান্ত্রিক আচরণ হবে, ঠিক আছে, সেই প্রশ্নটা আসতে পারে। রাজনৈতিক দলের সমস্যা বা অগণতান্ত্রিক আচরণ কি, আচরণ সমূহ কি? 1 নম্বর, অগণতান্ত্রিক নেতৃত্ব। এখানে দেখেন ভোটাভুটির মাধ্যমে হয় না, অগণতান্ত্রিক নেতৃত্ব তৈরি। এরপরে হলো যে দলীয় প্রধানের কর্তৃত্ব থাকে, তিনি যা বলবে তাই, দেখা যায় ফোরামে আলোচনা হয় না। নাম্বার 3, অদক্ষ নেতৃত্ব, এটাও বলা যায়, প্রার্থী নির্বাচনে ত্রুটি, ওদের টাকা দিয়ে, অর্থ দিয়ে তারপরে পায়। পেশি শক্তি, এবং যার পেশি শক্তি বেশি তাকে দেখা যায় সুযোগ সুবিধা দেওয়া হয়। আঞ্চলিকতা, এই নেতৃত্বের ক্ষেত্রে আঞ্চলিকতা নেওয়া হয়, নেতৃত্বের ক্ষেত্রে আঞ্চলিক প্রভাব থাকে, নেতা যেদিকে তার নেতৃত্ব সেভাবে তৈরি করে। নাম্বার 6, ধর্মের অপব্যবহার। নাম্বার 7, গণমাধ্যম নিয়ন্ত্রণ, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে থাকে। আমলার প্রভাব, সামরিক বাহিনীকে ব্যবহার, এটা ব্যবহার করা যাবে না। তারপর হলো পেশি শক্তি, অর্থের প্রভাব, অর্থের কুপ্রভাব। আর যার অর্থ আছে সে এখানে নেতৃত্ব কেনে। এই পর্যন্ত হলো আপনার এই রাজনৈতিক দল। আগামীকালকে 9:30 রাত ইনশাল্লাহ আমরা একাদশ অধ্যায় পড়বো নির্বাচন নিয়ে। আর আগামী শনিবার পরীক্ষা, যারা পরীক্ষা ব্যাচে আছেন তাদের নোটিশ দিচ্ছি আমি, পরীক্ষা ব্যাচে যারা আছে তাদের পরীক্ষাটা হলো শনিবারের পরীক্ষা। তাদের পরীক্ষা হলো দশম থেকে একেবারে পঞ্চদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায় মানে। ওকে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।